হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। রবিবারের সকাল আর ঘড়ির কাঁটায় এখন সময় হলো সকাল 8টা। হ্যাঁ গো বন্ধুরা, ঠিক এখন থেকেই আমি আমার ব্লগটি শুরু করছি। আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সম্পূর্ণ ব্লগটির সঙ্গে থাকার অনুরোধ রইল। সকালে ঘুম থেকে উঠেই সোজা ব্রাশ করার জন্য বেসিনে এসেছি। আর সবার আগে না আমি একটু চোখে মুখে জল দিয়ে নিই। তো চোখে মুখে যদি জল দেওয়া যায় না, সকালবেলা বেশ ভালো লাগে, একটা ফ্রেশ ফিলিং আসে। তো তারপরে দেখো ব্রাশ করার জন্য পেস্ট নিয়ে নিলাম। আর পেস্টটা তো মুখে দিয়েছি, সঙ্গে সঙ্গে দেখছি কি আমার যে ব্রাশ হোল্ডারটা রয়েছে ওর মধ্যে লাইটের পোকাগুলো না পড়েছে আর পড়ে মরে গেছে। তো জলও ছিটে গেছিলো কিছুটা। তো আমি ভাবলাম যে ওটাকে পরিষ্কার করে দিই, না হলে আবার পোকাটা পচে যাবে, বাজে একটা গন্ধ হয়ে যাবে। তো সেই জন্য সেই পোকাগুলোকে জলগুলোকে ফেলে দিলাম, দিয়ে ভালো করে ব্রাশ হোল্ডারটাকেও পরিষ্কার করে ধুয়ে দেখছিলাম কি ওইখানে একটা পুরনো ছোট্ট একটা পেস্ট ছিল, আর ওর মধ্যে সামান্য একটু পেস্ট ছিল। তো ওটাকে আর নষ্ট করলাম না, টিপে টিপে বের করে পুরো ট্যাপটার মধ্যে মাখিয়ে একটু পুরনো ব্রাশ দিয়ে ঘষে নিলাম, আর ছকছকে তকতকে হয়ে গেল ট্যাপটা। আর তারপরে ওটাকে ফেলেও দিলাম। তো জিনিসটাও কাজে লেগে গেল, আর আমার ট্যাপটাও পরিষ্কার হয়ে গেল, আর কাজটাও কিন্তু আমার ব্রাশ করতে করতেই হয়ে গেল। তো ব্রাশ করা কমপ্লিট হয়ে গেছে। এবারে ঘরে এসে ভালো করে ফ্রেশ হলাম। সানস্ক্রিন তো মাখতেই হবে, সানস পাউডার সানস্ক্রিন না মাখলে তো হবে না, কারণ প্রচণ্ড গরমের তাপ, স্কিন তো এমনি বাজে হয়ে যাবে। আর তারপরে চুলটাকে একটু আঁচড়ে নিলাম, আর জামাটাও চেঞ্জ করে নিয়েছি, নাইটিটা। তারপরে দেখো বিছানাটাকে ভালো করে পরিষ্কার করে ঝেড়ে পুছে তুলে ভাঁজ করে জানালাটাকে খুলে দিলাম। কারণ জানালা না খুললে না একদমই ভালো লাগে না। ঘরে সব সময়ের জন্য আলো বাতাস পর্যাপ্ত পরিমাণে আসাটা খুব জরুরি। এতে কিন্তু ঘরের যে নেগেটিভিটি সেটা তো কাটেই, প্লাস আমাদের শারীরিক সুস্থতার জন্যও কিন্তু ভীষণ ভালো ঘরে আলো বাতাস ঢোকাটা। আর বিছানাপত্রে যে জার্মসগুলো হয় সেইগুলো কিন্তু খুব ভালোভাবে কেটে যায় রোদ্দুর পেলে বাতাস পেলে। ওই জন্য জানো তো আমি সব সময়ের জন্য জানালা খুলে দিই। আর তোমরাও বন্ধুরা ঘরে জানালা দরজা সকালের দিকটা খুলে দেওয়ার চেষ্টা করবে। এখন যেহেতু প্রচণ্ড গরম, তাই দুপুরবেলাটা একদমই খুলবে না, আর তারপরে আবার সন্ধ্যের পরপর খুলে দেবে, তাহলে দেখবে ঘরটাও ঠান্ডা থাকবে। তো গলুর ঘরে বিছানাটাও তোলা আমার কমপ্লিট হয়ে গেল। আর ভালো করে খাটটাকে না একটু পরিষ্কার করে মুছে নিলাম। জানো তো খুব ধুলো পড়ে বন্ধু, প্রত্যেক দিন যদি এই ক্লিনিংয়ের কাজগুলো না করি না তাহলে অনেকটা পরিমাণে ধুলো পড়ে যায়, আর দেখতে খুব খারাপ লাগে। আর আমার ঘরে পাপোশটা আর বেসিনের সামনে যে পাপোশটা থাকে সেই পাপোশ দুটোকে একটু রোদ্দুরে দেওয়ার জন্য এনেছি। মাঝে মাঝেই না আমি দুদিন অন্তর অন্তর পাপোশগুলোকে রোদ্দুরে দিয়ে ভালো করে ঝেড়ে আবার পেতে দিই। এতে কিন্তু ভেজা ভেজা ভাবটাও থাকে না, আর পাপোশটাও খুব সুন্দর একটা জীবাণুমুক্ত থাকে। আর পাপোশ মেলতে এসে ওইদিকে না অনেকগুলো বাচ্চা যাচ্ছিল স্কুলে, আমি ওদেরকে দেখছিলাম। ওদের হয়তো মর্নিং স্কুল হচ্ছে না কি হচ্ছে জানি না, অনেক কটা বাচ্চা আর সঙ্গে অনেক লোকজন যাচ্ছিল, ওদেরকে একটু তাকিয়ে তাকিয়ে দেখছিলাম। আর ছোটোবেলার কথা তো অবশ্যই মনে পড়ছিল, জানি না কেন ছোট বাচ্চাদের যখন দেখি স্কুলে যায় তখন আমার ছেলেবেলাকার কথাগুলো মনে পড়ে। ওই ধুলো উড়োতে উড়োতে স্কুলে যেতাম, খুব মজার ছিল সেই দিনগুলোই। আর দেখো বন্ধু, আমার ছাদ বাগানে প্রচুর ফুল। এই হলুদ অ্যালামন্ডা গাছটাতে তো ভরে ফুল ফুটেছে, বেশি বড় না গাছটা, তবু যেন ফুলে ভরে গেছে। আর এই জবা গাছটাও তো অনেক ফুল দিয়েছে, আজকে তো প্রচুর ফুল হয়েছে। আর এই ফুল তো তোলা হয়ে গেছে, আমার হাজব্যান্ড ফুল তুলে নিয়েছে সকাল সকাল, তাই তোমাদের আর দেখাতে পারলাম না। আর এই দেখো এই জবা গাছ দুটোও কিন্তু নতুন, আমি ডাল এনে বসিয়েছিলাম, ফুল তো দিয়েই চলেছে। আর এই দেখো খয়েরি খয়েরি যে অ্যালামন্ডাটা আমার, এইটা না ফুলটা পুরোপুরি ফুটছেই না, বৃষ্টির জল পাইনি বলে ওই একটু বুজে বুজে রয়েছে। জানি না কেন কবে বৃষ্টি হবে তবে গা ফুলগুলো একদম পাকনা মেলে ফুটবে। তো চলো, আর এই দেখো গন্ধরাজ ফুলের গাছটা ফুল দিচ্ছে কিন্তু কুড়িগুলো না শুকিয়ে শুকিয়ে পড়ছে বৃষ্টি না হওয়ার কারণে।
তো নিচের ঘরে এসেছি আর এইবারে এসে দেখছি আমার হাজব্যান্ড আমার জন্য 1 কাপ চা বানিয়ে রেখেছে 2 ঘন্টা আগে। মানে 2 ঘন্টা আগে উনি চা খেয়ে চলে গেছে বাজারে, আর আমাকে বলেইনি। চা দেখছি পুরো বরফ হয়ে গেছে। এই চাটাকেই এখন গরম করে খেতে হবে, কিছু করার নেই, ফেলে দিতেও তো খারাপ লাগে। আর লাল চা না গরম করে খেলে না চায়ের টেস্টটাই নষ্ট হয়ে যায়। শুধু লাল চা বলে না, মিল্ক টিও কিন্তু তেমনটা হয়। চা যখনই গরম করে খাবো আর কোনো স্বাদ পাবো না, কিন্তু কি করব, ফেলে দিতে তো খারাপ লাগছে। যদি আমাকে একটু বলতো তাহলে হয়তো আমি চাটা খেয়ে নিতাম, আবার কাজগুলো করতাম, তাহলে খুব ভালোই হতো। আমারও একটু খিদে পেয়েও ছিল। তো যাকগে, ভুলে গেছে হয়তো, নইলে তাড়াহুড়ো ছিল, সেই কারণেও হয়তো ডাকেনি, বা হয়তো ডেকেছে আমি শুনতে পাইনি, এমনই কিছু হবে। তবে হ্যাঁ, আমি শুনতে পাবো না তেমনটা না, হয়তো ভুলেই গেছে। তো যাকগে, চলো এবারে ছোটো ওই বাটিটার মধ্যে করে আমি চাটাকে গরম করাতে বসালাম। আর এই যে ছোটো বাটিটা দেখছো, আমি মাঝে মাঝেই না আগে 1 কাপ চা যখন খেতাম তখন এই ছোট্ট বাটিটার মধ্যে চা বানাতাম। এই বাটিটার মধ্যে চা বানাতে না ভীষণ ভালো লাগে, জানো তো। 1 কাপ চা হলে তো কোনো কথাই নেই। হ্যাঁ, যদিও একটু উতলে পড়ার সম্ভাবনা থাকে চা পাতা দেওয়ার সঙ্গে সঙ্গে, তবে যে ওই পাতা চাগুলো যে আমি নিয়ে আসি লাল চায়ের জন্য, সেই পাতা চাটা না গ্যাসটাকে অফ করে দিয়ে চা পাতাটা দিয়ে ঢাকা চাপা দিয়ে রাখতে হয়, তাহলে পুরো ফ্লেভারটা ভালো মতো পাওয়া যায়। তো চলো, গরম হয়ে গেছে, এবারে ছেঁকে নিই চাটা। ছাঁকতে হবে না, জাস্ট ঢেলে নেবো আর কি কাপের মধ্যে। চলো, চাটা ঢেলে নিয়েছি কাপে, আর সঙ্গে 5-6খানা বিস্কিট নিয়েছি। আজকে আর ব্রেকফাস্ট ভাবছি করব না, শুধু চা আর বিস্কিট খাবো, সঙ্গে একটা বানানা। তার আগে আমি কালকে সবজি কেটে রেখেছিলাম ফ্রিজের মধ্যে, সেইগুলোকে বের করে রাখি। ভুলেই গেছি জানো তো, এতক্ষণে বের করে দিতে হতো, নইলে না ঠান্ডা ভাবটা যদি থাকে কেমন একটা শক্ত শক্ত হয়ে থাকে সবজিগুলো, আর রান্না করলে না সহজে সেদ্ধ হতে চায় না, অনেক গ্যাস পড়ে। তো ওই জন্য একটু আগে বের করে রাখলে ভালো হয়। কালকে সবজি কেটে রেখেছি, এই যে করলা ভাজা করব, ফ্রিজে রেখেছিলাম তো মুচমুচে হয়ে গেছে, একটু বের করে রাখি। আর এইদিকে আলু, মাংসে দেওয়ার জন্য আলু টমেটো কেটে রেখেছি। দেখুন, আলু কেটে রাখলেই তো কালো কালো হয়, এই যে একটু দাগ দাগ হয়ে গেছে। তো ওকে, সমস্যা নেই, চলো দুটোকে রাখলাম, থাক, বরফ কাটুক। বরফ তো না, ঠান্ডা ভাবটা কাটুক, এগুলো থাক, পরে মাজতে হবে। চাটা আগে খাই, খাওয়া দাওয়ার পরে তারপরে রান্না বসাবো। এই দেখো, বলি না বিছানায় পিঁপড়ে, এই দেখো, দেখেছো পিঁপড়ে, দেখেছো? কি বসবো আর, এই পিঁপড়ের জ্বালা আমার আর ভাল লাগে না। এই যে এখানে একটু মুড়ির টুকরো পড়ে রয়েছে, ব্যাস পিঁপড়ে এসে পুরো বিছানাতে। কালকে সন্ধেবেলা খেয়েছিলাম, চলো খাই। ভয়ে বিছানাতে আর বসলাম না, জানো তো। পিঁপড়ের কামড় কে খাবে সকাল সকাল, আর এই লাল পিঁপড়েগুলো কামড়ালে কিন্তু ফুলে যায়, জানো তো, জ্বালাও করে। তো সেই জন্য আমার ঘরে যে পশ্চিম দিকে জানালাটা আছে তার পাশে ওই প্লেটটাকে রেখেছি জানালার উপরে, আর চেয়ার নিয়ে বসেছি। সঙ্গে তো হাওয়া পাচ্ছিলাম প্রচুর, কারণ প্রচুর ফুরফুরে হাওয়া আসছিল, আর বাইরের দৃশ্যটা দেখতেও না খুব ভালো লাগছিল। পেছন দিকে যে গাছগুলো আছে সেই গাছগুলোর মধ্যে কতগুলো কাঠবেড়ালি লাফাচাপা করছিল, পাখি ছিল, ওইগুলো দেখতে দেখতে আর তোমাদের সাথে অনেক গল্প করেছি। তো গল্প করেছি ঠিকই, কিন্তু সেই ভয়েসটা দিতে পারিনি, কারণ গাড়ি যাচ্ছিল বলে খুব শব্দ হচ্ছিল মাঝে মাঝে, তো সেই জন্য ভয়েস ওভার করলাম। তো চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এইবারে দেখো ঠান্ডা ভাবটা কেটে গেছে করলার, আর এর মধ্যে একটু নুন, হলুদ আর সামান্য একটু মিষ্টি দিয়ে ভালো করে মেখে রাখলাম, তাহলে তিতো জলটা বেরিয়ে যাবে আর তিতকুটে ভাবটাও কেটে যাবে। আর ওটাকে মেখে ভাজা বসাতে দিয়েছি। আর এই দেখো, কালকে আবার না
5-6টা বরবটি ছিল শুকনো শুকনো, সেই বরবটিগুলো কেটে একটু ভাপিয়ে রেখেছিলাম, আর সঙ্গে একটা পুরো রসুন ছুলে রেখেছিলাম। এয়ারটাইট ডাব্বা করে ফ্রিজে রেখেছিলাম। আর এটাকে না ভর্তা বানাবো, আর এর মধ্যে একটু টমেটো, কাঁচা লঙ্কা আর একটু কালো জিরে অ্যাড করলাম, সঙ্গে একটু জল দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব, আর তারপরে ভর্তাটা করব। তোমাদের দেখাবো আমি কিভাবে করি। আর এই যে মিক্সার জারটা দেখলে পুচকু একটু, এই জারটা না আমি নতুন কিনেছি জানো তো অনলাইন থেকে। আমার অনেকগুলো সুপার কয়েন জড়ো হয়ে গেছিলো, সেখান থেকে মাইনাস করে মাত্র 99 রুপিসে আমি এই জারটাকে কিনেছি। খুব কাজের হয়েছে জানো তো। অল্প একটু যখন মশলা করি আমরা, পোস্ত বলো বা কোনো ভর্তা, তখন কিন্তু বড় একটা ডাব্বা বের করতে ভালো লাগে না। পুচকু এর মধ্যে সুন্দর ব্লেন্ড হয়ে যায়, আর ভীষণ ভালো কোয়ালিটি, খুবই ভালো। করলা ভাজাটা নামানোর পরে কড়াইয়ের মধ্যে ছিটে ফোটা একটু তেল ছিল, তার মধ্যে আরেকটু তেল অ্যাড করলাম। জানি আমি তিতো হবে না, তো সেই জন্যই ওই তেলের মধ্যেই তেল অ্যাড করলাম। আর তারপরে একটু লাল মরিচের গুঁড়ো মানে রেড চিলি পাউডার আর সঙ্গে একটু হলুদ গুঁড়ো একসঙ্গে করে তেলের মধ্যে দিয়ে দিলাম কালারের জন্য। যেহেতু বরবটি একটু সবুজ কালার, তো একটু লাল লাল হবে, ভালো লাগবে, হলুদ হলুদ। আর তারপরে ওই যে পেস্ট করে রেখেছিলাম সেটাকে তেলের মধ্যে দিয়ে এইবারে ভালো করে সাঁতলে নেব, মানে পুরো ভাজা ভাজা। যখন কড়াই থেকে ছেড়ে আসবে তখন বুঝবো যে ভর্তাটা আমার হয়ে গেছে। আর এইদিকে দেখো প্রেশার কুকারটা বসিয়ে ওর মধ্যে আলু ভাজতে দিয়েছিলাম। আজকে না মাটন করব, অনেক দিন পর আমাদের বাড়িতে আজকে মাটন এনেছে। রান্নাবাড়ি সবে মাত্র কমপ্লিট করলাম বন্ধু। এবার ঝাড় নিচের ঘরগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে, শুধু ওপরের ঘরগুলো ঝাড় দেব, স্নান পুজো, আর গাছে একটু জল দিতে হবে, মানে ঘরের ভেতরে গাছগুলো জল দেওয়া হয়নি 2-4 দিন। তো চলো আজকে কি কি রান্না করেছি চলো দেখাই। এই যে হাঁড়িতে আছে ভাত, এই হলো ডিম পোচ 2খানা, করলা ভাজা একদম মুচমুচে করে, এখানে আছে বরবটি ভর্তা, রসুন দিয়ে, কালো জিরে দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, এই হলো পাট শাক দিয়ে মসুর ডাল, পাট শাক দিয়ে রসুন দিয়ে মসুর ডাল। আর একটু ঘন করলে ভালো লাগে, কিন্তু আমি একটু পাতলা রেখেছি যেহেতু ভাত দিয়ে খাবো তাই। মাটনের ঝোল আর কি, একটু আলু দিয়ে, গোটা রসুন, এই লাল লাল ঝোল। এইবারে গাছগুলোকে একটু জল দিয়ে দেব। আর আমি যেহেতু মাটন খাবো না সেই জন্য না পাট শাক এনেছিল, তাই 1 মুঠো পাট শাক দিয়ে সুন্দর করে একটু মসুর ডাল বানিয়ে নিলাম। আমি না মাঝে মাঝে এইভাবে খাই পাট শাকের দিনে, খুব ভালো লাগে। গাছটা দেখো বন্ধু কি সুন্দর হয়েছে, আরো পাতা বেরিয়েই যাচ্ছে, এই দেখো কচি কচি পাতা বেরিয়েছে। মাটিটা যদি ভালো করে বানানো যায় তাহলে মানি প্ল্যান্ট এমনিই গ্রো করবে, মাটিটাকে ভালো করে বানাতে হবে। এই হলো আমার সম্পদ। গোলু গিয়েছিল ড্রয়িং করতে, ও চলে এসেছে, আর আমার উপরের ঘরগুলো সব ঝাড় দেওয়া হয়ে গেছে। এইবারে না সিঁড়ির নিচের দিকটা বাড়ির সামনেটা একটু ঝাড়ু দিয়ে নিলাম। আর এরপরে স্নান করে নেব, তারপরে খাওয়া দাওয়া করব। তো দেখলে তো বন্ধুরা সকাল থেকে কত তাড়াতাড়ি সব কাজকর্মগুলো একা হাতে গুছিয়ে করে নিলাম, রান্নাবাড়ি তো সঙ্গে ছিলই। তবে চলো বন্ধু আজ আসি, কাল আবার আসবো, তোমরা ভালো